আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে তাদের মতামতের প্রতিফলন দেখতে চান প্রশাসন ছাড়া বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। এবারও প্রশাসন ক্যাডারের একচ্ছত্র আধিপত্য দূর না হলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দেন তারা। শুক্রবার সকালে রাজধানী ঢাকায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় পদোন্নতি, বেতন, সুযোগ সুবিধা না পাওয়া সহ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাছ থেকে বঞ্চনার কথা তুলে ধরা হয়। বিস্তারিত রোকন উদ্দিনের রিপোর্টে। 25 ডিসেম্বর সমাবেশ করে উপসচিব পদে পদোন্নতিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাতিল, এমনকি কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। আর শুক্রবার সমাবেশ করলেন বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। মূল দাবি বৈষম্য দূর করা। সমাবেশে বক্তারা তুলে ধরেন কিভাবে বছর বছর পদোন্নতি, বেতন, সুযোগ সুবিধা, এমনকি সম্মানের ক্ষেত্রেও তাদের পেছনে ফেলে রাখা হয়েছে। প্রশাসন ক্যাডারই কর্তৃত্ববাদের মাধ্যমে তা জিইয়ে রেখেছে, আর সামনের দিনেও একই পথে হাঁটতে চায় বলেও মনে করেন তারা। তারা শাসকের ভূমিকায় রয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে সমতায়, মর্যাদায়, সম্মানে সব জায়গায় তারা এই বহিষ্কারকে বঞ্চিত করেছে। কত মানুষের মধ্যে ক্ষোভ আছে, কত মানুষ বঞ্চিত, কত মানুষ অসম্মানিত। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রযন্ত্রের বিশেষ এক শ্রেণীর কাছে প্রভুত্ববাদ হয়ে দাঁড়িয়েছে একটা নির্লজ্জ ফ্যাশনের। চারপাশ ঘিরে থেকে প্রশাসন ক্যাডাররা অন্য ক্যাডার, এমনকি জনমানুষের কাছ থেকেও সরকারকে বিচ্ছিন্ন করে রেখেছে বলে দাবি করেন আলোচকরা। পেশাভিত্তিক তার যে কন্ট্রিবিউশন, সেটা যদি তারা স্ব ক্যাডার বা স্ব মন্ত্রণালয়ে রাখতে পারে, তাহলেই জনবান্ধব সিভিল সার্ভিস তৈরি হবে। ক্যাডার সার্ভিসে থাকার ফলে সুপিরিয়র সার্ভিস স্কুলের মাধ্যমে আমাদের মন্ত্রণালয় যাওয়ার যে সুযোগ ছিল, সেই রাস্তা বন্ধ করার চেষ্টা চলছে বলে আমরা মনে করছি। এবারও বৈষম্য দূর না করলে চাকুরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি। এই অন্যায়গুলি ক্রমাগত চলতে পারবে না, এগুলি একটা সময় বিস্ফোরণ হবে এবং তখন কিন্তু এই প্রশাসন ক্যাডারের নিজেরা এককভাবে আদায় করে নেওয়া, এগুলি সবই কিন্তু একসময় আপনাদেরকে বুমেরাং হয়ে যাবে। জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে 25 ক্যাডারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ। আর এ দ্বারা অব্যাহত থাকলে আমরা চাকরি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বৈষম্য নিরসন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে সরকারের সহযোগিতাও চান সবাই। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন বিভাগ সংস্কারে প্রথম দফায় গঠিত 6টি কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জানানো হয়। এর মধ্যে জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার তারিখ 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আর বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার মেয়াদ 31 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত 3 অক্টোবর এসব কমিশন গঠন করা হয়, যাদের 90 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে নতুন কোনো তথ্য নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নিয়েছে, এমন প্রশ্নের জবাবে রণধীর জানান, বাংলাদেশের সরকার হাসিনাকে ফেরত দানের জন্য ভারতে চিঠি দিয়েছে, দিল্লি সেই চিঠি গ্রহণ করেছে, কিন্তু এর থেকে বেশি আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও স্পষ্ট করেন ভারতীয় মন্ত্রণালয়ের মুখপাত্র। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে শেখ হাসিনা। এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলেছে, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন। 2012 সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর
এটাই প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে। এক যুগ আগে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানী খার। উন্নয়নশীল ৮ মুসলিম দেশের জোট D8 শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, তবে ঐক্যের সাথে দেশ গড়ার জায়গায় এখনও রয়েছে ব্যর্থতা। অঙ্গীকার ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, আমরা হেরে যেতে পারি না। শুক্রবার দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারুক হোসেনকে সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেই কলেজে 6 বছর অর্থনীতির শিক্ষক ছিলেন তিনি। বক্তৃতায় মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, তারা যারা রাজনীতি করছেন তাদের ব্যর্থতা হলো 53 বছরেও দেশকে প্রেমময় করে গড়ে তুলতে না পারা। তিনি বলেন, কিছুদিন আগেও এদেশের মানুষ যে গর্বিত জাতি সে কথা বলতেও পারেনি, তবে এখন আশা জেগে উঠেছে, সবাই স্বপ্ন দেখছে। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যারা রাজনীতি করছি ওই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে নিজেদের নিরঙ্কুশ করতে চেয়েছিল, যাতে কেউ কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, কিন্তু দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তা নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট, সত্য, সুন্দর পথ নির্ধারণের আহ্বান বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। অতি জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। শুক্রবার দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামাতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামাত আমির বলেন, যারা ক্ষমতায় থাকার জন্য হত্যা, দুর্নীতি, লুটপাটকে বেছে নেয়, এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। পরে বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবীদের সাথে এক সুধী সমাবেশে অংশ নেন জামাতের আমির। বিগত 15 বছরে আওয়ামী লীগ 2.25 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে অভিযোগ করে তিনি বলেন, সেসব বাদ দিয়ে নতুন ভোটারদের যুক্ত করতে হবে। পরে কুষ্টিয়ায় এক সুধী সমাবেশে যোগ দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজি, ঘুষ ও মামলা বাণিজ্য যারা করবে ভবিষ্যতে তাদেরও অতীতের সরকারের পথ ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি। যে সংস্কার জাতির প্রাণের দাবি, মৌলিক বিষয়গুলো তারা যাতে সংস্কারে কোনো গড়িমসি না করেন এবং কোনো ষড়যন্ত্রের কাছে এই সংস্কার যাতে হারিয়ে না যায়, গুলিয়ে না যায়, এই জন্য আমরা তাদের বলবো, শক্ত থেকে আপনারা দৃঢ়ভাবে সামনে এগিয়ে যান, সংস্কারগুলো করে দ্রুত আমাদেরকে নির্বাচনটা, সুষ্ঠু একটা নির্বাচন আপনারা দিন। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানী ঢাকায় এমন চিত্র তখনই দেখা যায় যখন শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। ঠান্ডা সহ্য করতে না পেরে এভাবেই আগুনের পাশে বসে শীত নিবারণের চেষ্টা। শীতের কারণে স্বাভাবিক কাজ করতে পারছেন না বৃদ্ধ কুদ্দুস আলী। কাম কর্ম করতে হাত পা লারণ জানা, শ্বাসকষ্ট তো ধরে আছে ঠান্ডায়, বিভিন্ন রোগে ধরে বসে।
এবছর ঢাকায় শীতের তীব্রতা অনেক বেশি, সাথে হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে দিনের আলোতেও বেশি শীত অনুভূত হচ্ছে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, যা এবছরের সবচেয়ে কম তাপমাত্রা। তীব্র এই শীতের কারণে খেটে খাওয়া মানুষের বিপদ বেড়েছে কয়েক গুণ। কাজ কামে যায় যে শীতের লেগে যাইতে পারি না, শীত বেশি লাগে। ইনকামের তো দরকারই ভাই, শীতের লেগে যাবারই হইতেছি না, শীত বেশি, ঠান্ডা বাতাস। যখন খালি গাড়ি চালাই তখন শীত করে, রাত্রি কম নাই, শীতে বাইরে মানুষ বাইরে বেড়ে না। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের কষ্ট বেড়েছে। মেনলি বেড়াতে আসছি ঢাকাতে, আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে আজকে এবং গতকালকে 2 দিন বেশি ঠান্ডা। ঠান্ডাতে প্রবলেম হচ্ছে মূলত কি বাচ্চারা তো ঠান্ডাটা হয়ে সর্দি হয়ে যাচ্ছে। শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। প্রতিদিন অনেক পেশেন্ট বহির্বিভাগে এবং অন্তর্বিভাগে আসতেছে, জটিল পেশেন্টদেরকে আমরা ভর্তি করতেছি। শ্বাসকষ্ট এবং বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, বয়স্কদের সিওপিডি, অ্যাজমা আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়া পূর্বাভাস বলছে সপ্তাহখানেকের মধ্যে কুয়াশা কমে গেলেও সামনের দিনে শীতের তীব্রতা আরও বাড়বে। আগামী 7 তারিখ পর্যন্ত কমবেশি চলবে। এরপরে তো যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। যখনই দিনের তাপমাত্রা বাড়বে, মানুষের মধ্যে যে দিনের বেলা যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে, এই তীব্র শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এবং রাজশাহী বিভাগের নওগাঁ, পাবনা সহ প্রায় সব জেলাতেই জেঁকে বসেছে শীত। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও বেড়েছে শীতের প্রকোপ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক উল্লেখ করে সব ছাত্র সংগঠনের সাথে বসে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। 2024-25 সেশনে 33তম ব্যাচের বিবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান উপাচার্য। বিবিএ বিভাগে 120টি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট 10,278 জন। এর মধ্যে 5,996 জন পুরুষ ও 4,282 জন নারী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের 5টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 15 জানুয়ারি। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক, তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। দেশের বিভিন্ন জেলায় দাম না পেলেও কৃষকের উৎপাদিত সবজি রাজধানীতে বিক্রি হচ্ছে চড়া মূল্যে। সবজি ভেদে দামের ব্যবধান প্রায় 20 থেকে 40 টাকা পর্যন্ত। বগুড়ার 2 টাকার ফুলকপি ঢাকায় বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতারা বলছেন মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষকরা দাম পান না। মেজবা হাসানের রিপোর্ট। বগুড়ার রাজাবাজার। শীতকালীন সবজির সমারোহ যেমন বেশ, তেমনি দামও হাতের নাগালে। একটি ফুলকপি মান ও আকার ভেদে বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা। দিন কয়েকের ব্যবধানে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক। তবে সাধ্যের মধ্যে সবজি কিনতে পেরে খুশি ভোক্তারা। কপি গাছ কাটে ভাল দিচ্ছে, দাম হয় না দেখে, খাদ না ভ্যান ভাড়া দিয়ে 200-100 টাকা হাতত যায়। আলু, সবজি সবকিছু দামই কম, আমার বেশ স্বস্তি পাচ্ছি বাজার করতে এখন। রাজধানীর কারওয়ান বাজার। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে আনা পণ্য পাইকারি দামে বিক্রি হয় এই বাজারে। 2 টাকার সেই ফুলকপি এই বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়। যদিও এত দাম বৃদ্ধি কেন, তার কোনো সদুত্তর নেই এই বিক্রেতার কাছে। ফুলকপি ভালো মন্দ অনেক আছে, ফুলকপিতে বিভিন্ন কোয়ালিটিতে বিক্রি হয়, বিভিন্ন দামে বিক্রি হয়। 2 টাকা না, আমরা 20 টাকাও পাচ্ছি না। খুলনার তুলনায় এখানে একটু বেশি,
খুলনায় আরো সস্তা। রাজধানীর বাজারভেদে এর দাম আরও বেড়ে যায়। বেগুন মানভেদে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা, নতুন আলু 40 টাকা। তবে মৌসুম হিসেবে দাম বেশি বলছেন ক্রেতারা। এখনো মানুষের সহনীয় পর্যায়ে আসেনি। আয়ের অনুযায়ী, ইনকাম অনুযায়ী খরচ বাইরে গেছিল, এর চেয়ে একটু স্বস্তি পাইছে। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বেড়েছে সোনালী মুরগির দাম, ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগি। সোনালী আপনার 350, আবার হাইব্রিড যেটা আছে 330, আর ব্রয়লার আপনার বড়গুলো আছে আপনার 200, ছোট সাইজ আছে 190, 200। 50 টাকা একটু কমছে, কিন্তু দেখা যায় যে না, সেই 60 টাকা করে নিতে হলো। সরকার বাড়াইছে 8 টাকা, তাতে সবাই পর্যাপ্ত পরিমাণ দিতেছে না। রূপচাঁদা আজকে প্রায় 10 দিন যাবৎ বাজারে তেলে নাই। এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 10 দিনের ব্যবধানে বেড়েছে চালের দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় 10টি ক্যাম্পে পৃথক সমাবেশ করেছেন রোহিঙ্গারা। এ সময় রোহিঙ্গা নেতারা বলেন, নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার বিকল্প নেই। রোহিঙ্গা জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে সমাবেশে রোহিঙ্গারা বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত শরণার্থী জীবন খুবই কষ্টের। রোহিঙ্গা নেতারা আরও বলেন, যদি কোনো দেশ আরাকান আর্মির হাত থেকে রক্ষায় সব ধরনের সহযোগিতা দেয়, তাহলে তারা নিজেদের ভিটে মাটিতে ফিরে যাবে। লাখ লাখ রোহিঙ্গা যুবক এমন একটা সুযোগের অপেক্ষায়। কোনো একদিন ডাক আসলে আরাকান পুনরুদ্ধার করতে প্রস্তুত বলেও আরাকান আর্মির প্রতি হুঁশিয়ারি দিয়েছেন রোহিঙ্গা যুবকেরা। সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর মাধ্যমে সরকারের রাজস্ব আদায় কমেছে। এনবিআর-এর প্রাথমিক তথ্য বলছে, নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে 25,360 কোটি টাকা। আগের বছরের নভেম্বরের তুলনায় যা 8.95% কম। আর চলতি অর্থ বছরের 5 মাসে অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজস্ব আদায় 2.62% কমে 1,30,000 কোটি টাকা হয়েছে। গত জুলাই আগস্টে দেশব্যাপী গণ অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ার পরও নভেম্বরে দেশে রাজস্ব আদায় কমল। অন্যদিকে রাজস্ব আয় বাড়াতে আইএমএফের পরামর্শে নতুন করে 43 পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।